হ্যাঁ, শুরু হয়ে গেছে। নমস্কার, আজ 21শে জুন নৈহাটি রঙ্গসেনার দ্বিতীয় বর্ষের আজকে ক্লাস সাইকোটেকনিক মেথড। ক্লাস নেবেন শ্রী ধ্রুপদ ঘোষ, নৈহাটি রঙ্গসেনার সভাপতি নির্দেশক। তো আমি অনুরোধ করবো ধ্রুপদকে আজকে ক্লাস শুরু করবার জন্য। আচ্ছা, আমি তোমাদের দুটো বিষয় একটুখানি রিকল করাবো। প্রথমে তোমাদের মনে আছে জাস্টিনের সেমিনারটার কথা? কি ছিল সেমিনারটা? সাইকোসোমাটোথেরাপি। থেরাপি ছিল না, সাইকোসোমাটোথেরাপি। সেই একটা বিষয়ের উপর রিকল মাটা থেরাপির কথা বলি, যেটা হচ্ছে সাইকো হচ্ছে মন, আর মানে সোল, আর সোমাটা হচ্ছে দেহ বা বডি। সোল এন্ড বডি মানে আমার দেহ এবং মনের, দেহ বা আত্মার যে মেলবন্ধন হচ্ছে সেই বিষয়টাতে, মানে সেটা একটা তার মানে অ্যাক্টিং এর একটা মেথড, যেখানে ব্রতস্কি যার উপরে বেশি কাজ করেছে, যে আমার মনকে শরীরের সাথে একসাথে চালনা করা। আমার মন আর শরীর যেন আলাদা কিছু না, ইউজুয়ালি আলাদাই থাকে, কিন্তু সেইটাকে মেলানোর একটা প্রসেস ব্রতস্কি বলেছিলেন। এবং সেখানে তিনি নেগেটিভিটিকে রিমুভ করতে বলেছিলেন। নেগেটিভিটি বিভিন্ন রকমের হতে পারে। প্রথমত আমাদের মনের মধ্যে, মগজের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, সেটাকে উনি একটা রূপক ধরেছিলেন, যে আমার জামা কাপড়। যেমন খুব সহজে দেখবে যে শিশু জন্মায় তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকে না। কেন থাকে না? ঠিক আছে। তো যখন আমরা নগ্ন থাকি তখনই কিন্তু আমরা শুদ্ধ থাকি। যেই কারণে আমাদের হিন্দু ধর্মে বা বেদে দেখো সন্ন্যাসীরা নাগা হয়, ঠিক আছে, কারণ দিস অল আর নেগেটিভ থিংস which is created by the society in terms of বিভিন্ন ফ্যাক্টরি ম্যাক্টরি, যেখানে অনেক মানুষের নেগেটিভিটি বলতে ধরো একটা করে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে নেগেটিভিটি কোন টার্মসে বলছে, এটা বোঝার একটা বিষয় আছে। যে একটা কর্মচারী কাজ করছে, একটা পোশাক বানাচ্ছে, ধরো এই লেগিংসটা বানাচ্ছে, কিন্তু তার হয়তো বাড়িতে খুব অভাব, সে টাকা পাচ্ছে না, সেই অভাব, সেই চিন্তা নিয়ে সে বানাচ্ছে। তাহলে তার যে অভাব, তার যে দুঃখ, সেই নেগেটিভিটিটা এই লেগিংসের মধ্যে এটা তারপরে হোলসেলের ঘরে ঢুকছে, হোলসেলের ঘর থেকে রিটেলারে যাচ্ছে, রিটেলার আমাকে বিক্রি করছে। তো আমি অনেকের নেগেটিভিটি হয়ে আমার কাছে আসছে। কিছু মানুষকে দেখবে জামা কাপড় সেই জন্য ধুয়ে পড়ে, ঠিক আছে। সেই জন্য আমাদের বৈদিক মতে সন্ন্যাসীরা নাগা থাকে, কারণ এগুলো তারা নিতে চায় না, সাংসারিক মোহ তারা কালেক্ট করতে চায় না, দ্যাটস হোয়াই তারা নেকেড, ঠিক আছে। হ্যাঁ, এই সংসারের আবদ্ধতার মধ্যে থাকতে চায় না, তাই ওরা দাড়ি কাটে না, তাই ওরা পারফিউম লাগায় না, সাবান দেয় না, চিতাবর্ষ মাখে, যেহেতু চিতাবর্ষটা না মাখলে ওদের ঠান্ডা লাগবে, যেহেতু মোস্ট অফ দ্য কেসেস নাগা সন্ন্যাসীরা হিমালয়ে থাকে। তো এই নেগেটিভিটিটাই ব্রতস্কি, ইন্ডিয়ান যে বৈদিক মত আছে, তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং সেই জন্য উনি যে সাইকোসোমাটোথেরাপি করতেন, সেখানে এইটাই তৈরি হতো। আমরা আমাদের থেকে নেগেটিভিটি দূর করার মানে হচ্ছে আমরা আমাদের থেকে জামা কাপড় খুলে ফেলে দেওয়া, ঠিক আছে। দ্যাটস প্রুভেন, এটা করে হয়। এই ধরনের ওয়ার্কশপ করতে গেলে আমাদের অনেক মেন্টালি স্থিরতা দরকার, সবসময় আমরা যে করে উঠতে পারবো সেরকমও নয়। তার জন্য কতগুলো স্টেজ ওয়াইজ তাদের মেন্টালি আমাদের পৌঁছতে হয়, তারপরে গিয়ে আমরা এই ধরনের ওয়ার্কশপ করতে পারি। তো বেসিকলি যেটা বুঝতে পারছো, যে একটা শিশু যখন জন্মাচ্ছে, সে যে সরলতার মধ্যে থাকে, তার মধ্যে যে কোনো রকম নেগেটিভিটি পৌঁছতে পারে না। এবং আমাদের যদি অ্যাক্টর হিসেবে তৈরি করতে হয়, সেই শিশুর সরলতায় পৌঁছতে হবে। সেরকম নেকেড হওয়ার মতনও আমাদের, এবার নেকেড শুধু জামা কাপড় খুলে দিলাম কিন্তু আমার মন থেকে কিছু চাইনি, তাহলে হবে না, বুঝতে পেরেছো? তাহলে ওটা উলঙ্গ হওয়া হবে। কিন্তু যদি আমি সত্যিকারের থেরাপির মধ্যে দিয়ে যাই, আমার মাথা থেকেও কিন্তু সেই নেগেটিভিটি গুলো সমস্ত দিক দিয়ে দূর হচ্ছে। সেটাই বলেছিলেন জাস্টিনা। মেথড অনুযায়ী তিনি বলেছিলেন, যদি আমাদের কোনো ক্যারেক্টারকে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে সেই ক্যারেক্টারের থিঙ্কিং, চিন্তাভাবনা, যে স্টাইলিস্টিক যে মেথডের অ্যাক্টিং এর যে স্টেপসগুলো আছে তার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন প্রথমে ক্যারেক্টারটা ভাবনা, ক্যারেক্টারটা কোথায়
ছিল, ক্যারেক্টারটা কিভাবে মানে জীবনযাপন করে, কোথায় কিভাবে থাকতো সেই বিষয়ে প্রথমে ভাবনা, তারপরে চারিদিকে সারাউন্ডিং, স্ক্রিপ্ট অনুযায়ী ক্যারেক্টারটা কোন পজিশনে আছে বা কিরকম নেচারে আছে সেটা দেখে ক্যারেক্টারের প্রতি কিরকম মানে ক্যারেক্টারের ইমোশনস হবে সেগুলো ভেবে ক্যারেক্টারের মধ্যে ঢোকা দিয়ে তারপর পারফর্ম করা উইথ স্টেজ লাইট এনভায়রনমেন্ট সব কিছুকে নিয়ে, এটা একটা সায়েন্স বলেছিল। কে কামেন এই প্রসন্ন দ্য ইন্ডিয়ান মেথড অ্যাক্টিং, ঠিক আছে, সেখানে আমি পড়লাম, সেখানে আমি বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমাদের মধ্যে কেউ করছে যে থিয়েটারকে আমরা প্লে কেন বলি, ঠিক আছে, এবং একটা ভালো থিয়েটার কেমন হওয়া উচিত। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, বিশেষ করে প্রাইমারি স্কুলের কথাই বলি, সেখানে তোমরা ভালো করে দেখবে যে টিফিন টাইমে আমরা যে খেলাটা খেলতাম এবং টিফিনের ঘন্টা পড়ে গেলে আমাদের মন খারাপ, খেলাটা শেষ হয়ে শেষ তো হতো না, খেলাটা শেষ হয়নি, আর একটু খেললে ভালো। গেছে। তো টিচাররা তখন ছিটটি নিয়ে আসতো, আমরা দেখেছি যে এরকম কঞ্চি নিয়ে স্কুলে ক্লাসে আসতেন, তো তখন উড়ুন উড়ুন করে ঢুকে যেতাম, ঘেমে যেতাম, তাও একে অপরের গায়ের মধ্যে পড়ে যাচ্ছি, তখন কিন্তু এরকম ব্যাপার ছিল না, হ্যাঁ ফ্যানও থাকতো না, এবার এরকম ব্যাপার ছিল না যে ওর ঘামের গন্ধ আছে, ওর ঘাম আমার গায়ে লেগে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখো একটা আনন্দ ছিল যেটাকে অনাবিল আনন্দ বলে, যে এই আনন্দটা আমরা পেয়েছি ছোটবেলায়। আমি ওদের স্কুলের কথা জানি না, ওদের এখন খিচুড়িতে বোধহয় আনন্দ, কিন্তু ওগুলো আমাদের ছিল না, কিন্তু এই আনন্দগুলো ছিল যে একে অপরের উপর পড়ে যাচ্ছি, তারপরে আমরা টিফিন চুরি করে খেতাম, ঠিক আছে, নিয়ে ওর টিফিন বক্সে খেয়ে দিয়ে ওর মধ্যে ইট পাটকেল ভরে দিতাম যাতে ভারী ভারী লাগে। এবারে আমি এরকম দুষ্টুমি করেছি, অনেক দুষ্টু ছিলাম, এরা তো অনেক ভালো। তো যে এই যে আনন্দ নেওয়া, তো প্রসন্ন বলছেন যে থিয়েটার শুড বি লাইক দ্যাট, যেখান থেকে আমি আনন্দ পাচ্ছি। আমি যদি সেই আনন্দ না পাই, আমি যদি একটা প্রেশার ক্রিয়েট হয় আমার কাছে, তাহলে ওটা কখনো থিয়েটার হতে পারে না। সেই জন্য থিয়েটার কিন্তু ড্রামা বা থিয়েটার না বলে আমরা বলি প্লে। প্লে মিন্স ইটস আ গেম, একটা খেলার মতো করে খেলা উচিত, ঠিক আছে। করেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। কলেজে পড়াকালীনই মালবিকা খুব প্রতিবাদী চরিত্র। ছোটবেলা থেকে স্কুলে বন্ধুদের পাশে দাঁড়ানো ছিল তার নেশা। বাড়িতে দুই ভাই এক বোন, তাদেরও সবসময় প্রতিবাদ করতে শিখিয়েছিল। মালবিকার স্বামী একটা সরকারি অফিসে বড় অফিসার, কিন্তু মানুষটা অত্যন্ত সৎ, অফিসে কোনো ঝামেলাই কখনো থাকে না। প্রতিবাদ করতে শেখা, এটার মধ্যে তুই নিজেকে দিয়ে দিচ্ছিস নিজেকে? হ্যাঁ, ও না, মালবিকা এই যে যে চরিত্রটা দিয়েছে মালবিকার, না আমি বলছি যে ওই যে প্রতিবাদ করতে শেখায়, ওইখানে কিছুটা হলেও তুই অপাতিকে ঢুকিয়ে দিয়েছিস। দুই ভাই দুই বোন, ভাই বোনকে শিখিয়েছে, এইটা আর কেটে ফেলতে হবে, নিজেকে বাদ রেখে করতে হবে। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ, নিজেকে ঢোকানো যাবে না। তো আর তুই কলেজ থেকে শুরু করেছিস, আরো ছোটবেলা থেকে আরো ছোটবেলা দেখার চেষ্টা কর যে তার ছোটবেলাটা কেমন গেছে, ছোটবেলার কি কোনো ঘটনা, যেমন ও একটা উদাহরণ দিয়েছে যে ছোটবেলায় একজনকে একটা প্রেমপত্র দিয়েছিল, সেই মেয়েটা না করাতে সে তার মুখ ফাটিয়ে দিয়েছে। এই ছোটবেলাটা কিন্তু প্রাইম। না এটা খানিকটা লিখলাম, এরপরে ছোটবেলাটাও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। আমি ওটাই বলছি যে কোনো মানুষকে জাজ করার জন্য উই অলওয়েজ, আমরা যখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করি তখন আমাদের এটা বলা হয় যে যে হিউম্যান বিং কেমন, এখন সে কেমন, ইট ডিপেন্ডস করে তার ছোটবেলা কেমন গেছে, ঠিক আছে। তো ফলে আমরা যখন চরিত্র করব তার ছোটবেলাটা, ও যেমন বলছে যে কাদম্বিনী স্টিঙ্গি কেন, মানে এত কিপটে কেন, কারণ ছোটবেলায় খুব অভাব অনটনের মধ্যে গেছে, ঠিক আছে। ফলে ও অতটা অল্পে যারা খুব বেশি স্টিং, যেমন আমার মা, ঠিক আছে, আমার মা এখন অনেক টাকা, কিন্তু আমার অপচয় করবে না, ঠিক আছে। মা কিন্তু কিপটে নয়, কিন্তু কি হয়ে গেছে, এতগুলো বছর অভাব অনটনে কাটিয়েছে, এটা এখন না তার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। যে আমার মাকে যদি গিয়ে বলি যে আজকে 500 টাকা দামে মুরগির কোপ্তা খেয়ে এসেছি রেস্টুরেন্টে, আমার মা হাত পেল করবে যে 500 টাকা দামের কোপ্তা। সেম জিনিস আমার মাও ছিলেন,
আমার মা এই জিনিসই ছিলেন, কত টাকা রোজগার করেছেন, তো অত বড় সংসারকে তিনি দেখেছেন, ননদদের বিয়ে দিয়েছেন, ওকে বলছি না, কিন্তু আমার মায়ের নিজের জন্য নিজে কিছু যেহেতু খরচা করেনি। অত অভাবের মধ্যে কাটিয়েছে, এখন মা সেটা খরচা করতে পারে না, কিন্তু যে খরচা করে না, দেয় দান দান করে না, তা না করে, কিন্তু এগুলো মায়ের কাছে মনে হয়। তো ফলে মায়ের ছোটবেলা এগুলো অ্যানালাইসিস করে, তো প্রত্যেকটা চরিত্রে কিন্তু ছোটবেলাটা তোমাদের দিতেই হবে, তোমাকে দেখতে হবে, তোমার ইমাজিনেশনের চোখ দিয়ে তোমাকে দেখতে হবে যে তার ছোটবেলাটা কেমন হয়েছে, ঠিক আছে? ছোটবেলাটা, এই যে মালবিকা, আমি ওর চরিত্রটা নিয়ে বলছি, মালবিকা এসে এখন এনজিও করছে, এত লোককে করছে, তাহলে কোথাও ছোটবেলায় কিছু একটা সমস্যা হয়েছিল, বা কোথাও ছোটবেলায় কিছু একটা সে তাকে এক্সপ্রেস করতে পারিনি। যেমন আমাকে যদি বলো, আমি উদাহরণ দিলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আমি এই যে এখন এনজিও করি, লোকজনকে একটুখানি সাহায্য করি, ডেইলি দান করি, এগুলো কেন করি? আমি একদিন স্কুলে তখন আমি জানি না, আমাদের তখন অভাব ছিল বলেই আমার হয়তো বেশি খিদে পেত, ঠিক আছে? এটা আমার এখন মনে হয়। এখন যেমন আমার খিদে পায় না, বাড়িতে এত খাবার টাবার আছে, আমার এখন খিদে পায় না, কিন্তু ছোটবেলায় যেন আমার ক্ষণে ক্ষণে খিদে পেত, ঠিক আছে? তো ছোটবেলায় স্কুল থেকে বেরিয়ে এসে আমি অনেক খেতাম, স্কুলে ছোটাছুটিও হতো। তো স্কুল থেকে ফেরার পর দেখছি একবার আমাদের দরজার সামনে, আমরা ভাড়া থাকতাম, তো ভাড়ার দরজার সামনে একটা বুড়ি মতো বসে আছে, সেই যমুনা ঠাকুমার থেকেও অবস্থা খুব খারাপ, ঠিক আছে? সে বসে আছে, এসে বলছে যে মা, আমি ঢুকছি, এবং আমাদের নিয়ম ছিল যে বাইরে বসে, ভিডিও করতে হবে না, না না, বাইরে বসে জিবিএসে পড়াশোনা করতো, স্কুল জীবনে প্রায় তার সাথে অনেক ঝামেলা লেগে থাকতো, কিন্তু সে শিল্পপতি মানুষের ছেলে বলে তার দিকে কোনো আঙুল উঠতো না খুব সহজে। একবার স্কুলে সে একটি মেয়েকে প্রেম প্রস্তাব করে, সেই মেয়েটি রাজি না হওয়ায় সে তাকে মেরে তার মুখশ্রী প্রায় বিগড়ে দেওয়ার মতো অবস্থা করে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে মেয়েটির বাড়ির লোক পুলিশে খবর দেয়, কিন্তু অক্ষয় চ্যাটার্জি মায়ের আদেশে তার বাড়ি থেকে পুলিশকে টাকা খাইয়ে সমস্ত ব্যাপারটা চুপ করিয়ে দেওয়া হয়। এরপর কোনো মতে 12th পাস করিয়ে লন্ডনে চলে যায় অক্ষয় চ্যাটার্জি উচ্চশিক্ষা লাভের জন্য। সে সেখানে পড়াশোনা করে, সে আসলে পড়াশোনা খুব ভালো ছিল। লন্ডন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সে এমবিএতে স্নাতকোত্তর করে এবং দেশে ফিরে আসে এবং নিজের বাবার ব্যবসায় হাত ধরে এবং তা ভালোভাবে চালাতে থাকে। তার খারাপ অভ্যাস আরো খারাপ হয়ে যায় লন্ডনে গিয়ে। সে তার মেয়ের নেশা ধরে। সে লন্ডনে থেকে সে তার অফিসের খুব সুন্দর সুন্দর মেয়েদের লিখছিলাম এবার বলছি, সে তার অফিসে খুব সুন্দর সুন্দর মেয়েদের প্রমোশনের নাম করে তাদের সাথে যত রকম আজে বাজে, এটা তো নাটকে চলে যাবে। হ্যাঁ, এটা তো নাটকে, এটা পরে ভালো খুব ভালো হয়েছে। যমুনাবতী ঠাকুমা খুব গরিব ঘরে, তার সংসারে তার একটা ছেলে, সংসারের পরিস্থিতি খুবই খারাপ, ছেলেটা ভ্যান চালায়, কোনো রকম করে সংসার চলে তার। ভালো আয় হলে দুবেলা দুটো পেট পুড়ে খাওয়াও জোটে, আর ভালো আয় না হলে একবেলা খাওয়া একবেলা শুকিয়ে থাকা। ঠাকুমার নাতি নাতনি আছে, টাকার অভাবে নাতনির বিয়ে দিতে পারছে না। না না, এগুলো সব স্ক্রিপ্টেডই আছে, এগুলো আমরা জানি। হোয়াট অ্যাবাউট ইউর ইমাজিনেশন? তোমার ইমাজিনেশন থেকে কি বেরোচ্ছে? এগুলো তো নাটক থেকে আমরা সব জানি। এগুলোই লিখেছি। না, বুঝতে পারোনি, তোমাদের দেখো তোমাদের কর্মগুলো হচ্ছে, তবে আবার ভালো করে বোঝো আমি বুঝেছি, তুই যা বলে দিয়েছিস আমি বুঝে নিয়েছি। যে ইটস অ্যাবাউট ফ্রি লাইফ, মানে শুরু করতে হবে যমুনার ঠাকুমা যবে জন্মেছে, তারপর যমুনা ঠাকুমা বড় হওয়া, যমুনা ঠাকুমার বিয়ে হলো, যমুনা ঠাকুমার বর কি করতো, যমুনা ঠাকুমার ছেলে, তার কটা মেয়ে আছে, তাদের মেয়েদের কোথায় বিয়ে দিয়েছে ছেলে, তারপরে পড়াশোনার নাম, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে পাঠশালা কমপ্লিট করলো না বলে সে এখন ভ্যান নিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তারপরে যমুনার চোখে, ঠাকুমার চোখের দৃষ্টি হারিয়ে গেল, তারপর তার কি ফিল হচ্ছে, এই জার্নিটা, it would be your homework, লিখে রাখো। ছেলেরা কিন্তু বুঝতে পেরেছে, মেয়েরা কিন্তু তোমরা বুঝতে পারলে না বিষয়টাকে। বুঝতে পেরেছো? তাহলে আমি বুঝতে পারলাম? ছেলেরা তো বুঝেছে, তোমরাও বুঝতে পেরেছো আশা করি, যে ইটস অ্যাবাউট ইউর ফ্রি লাইফ, যেখানে তোমার ইমাজিনেশন কাজ করবে, কারণ তুমি তো জানো না
তোমার ইমাজিনেশন যা বলবে সেটাই হবে। ওরা যেমন কি সুন্দর হলো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গেছে, ও বললো বৈদিক গ্রামে, খুব সুন্দর বললো যে ঠাকুরপোর বিয়ে দিতে চেয়েছে, বিয়ে হয়নি, আর তার বদলে এরকম একটা পড়াশোনা যাওয়া মেয়ে বিয়ে নিয়েছে। ও আরেকটা লাইন লিখেছিল, ওটা বলতে ভুলে গেছি। এই জিনিসগুলো যেখান থেকে তোমার কিন্তু এখন নাটকের টেক্সটে চরিত্রটা জাস্টিফাইও হয়ে যাবে। ও যেমন বললো যে ওই যে মেয়েটাকে প্রপোজ করেছিল তার মুখশ্রী বিগড়ে দিয়েছিল, যে ওই যে বড় লোকের বাচ্চাদের যে আমার যেটা চাই সেটা আমাকে পেতেই হবে, এবং তারপরে নাটকের বিষয়টা হলো যে ও তারপরে মেয়েবাজ হয়ে গেছে, তো অফিসের কলিগে তখন ঢুকে যাচ্ছে। এইবার এইখানে তোমরা নিজেদেরকে রাখা যাবে না, বুঝতে পেরেছো? নিজেদেরকে রাখা যাবে না। দিব্যেন্দু যেমন, আমি যখন আমার প্রথম যে গল্পগুলো আমি লিখেছিলাম সেগুলো সব কটাতে আমি ছিলাম, ঠিক আছে? হয় ভিলেনে ছিলাম, নয় নায়কে ছিলাম, নয় নায়িকার মধ্যে ছিলাম। তো এইটা আমাদের কর্মশালাতেও শেখানো হয় যে নিজেকে রাখা যাবে না, and it's your imagination। এই যে ওর থেকে আলাদা করেছে, ওর আমি খুব একটা নিজেকে পাইনি, কিন্তু সেজন্য আমি ওর প্রশংসা করলাম যে ও সত্যজিৎ রায় হয়ে যাবে, কিন্তু ওর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ও নিজেকে ছুঁয়ে ফেলছিল, ঠিক আছে? তো এই জিনিসটাকে আলাদা করতে হবে, এবং দ্যাট শুড বি, এটা যত ওদের লেখা দেখে ভালো লাগলো, ওরা যত এটা প্র্যাকটিস করবে তত ওরা সুন্দর লিখতে পারবে, তত ওরা ভিজুয়ালাইজ করতে পারবে। ইমাজিনেশনকে যত কাজে লাগাতে পারবে, ইউ ক্যান ক্রিয়েট, your creativity would be enhanced, ঠিক আছে? তো তোমাদের দুজনের তো একটুখানি চেষ্টা, হোমওয়ার্ক রইল তোমাদের। শেষ হলো আজকের দ্বিতীয় বর্ষের ক্লাস। তো খুব সুন্দরভাবে আজকে আমাদের টেকনিক মেথডের উপরে খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছে। তো দ্বিতীয় বর্ষের ক্লাস ছিল, আমি অসীমের দিকে ডেকে নেবো ফটো থ্যাঙ্কস দেওয়ার জন্য। নমস্কার, আমরা আজকে দ্বিতীয় বর্ষের ক্লাস করলাম। ক্লাস ছিল সাইকো টেকনিক মেথড। তো আমাদের টিচারজি খুব ভালোভাবে বুঝিয়েছে, আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্লাস খুব ভালো করেই আমরা ক্লাস করেছি আজকে। তো টিচারজি আমাদেরকে একটা চরিত্র নিয়ে তার বৈশিষ্ট্য লিখতে বলেছিলেন। তো দুজন খুব ভালো করেছে, দুজন পারিনি। আমরা আবার আমাদের হোমওয়ার্ক থাকলো, ওটা আমরা করে নিয়ে আসবো। টিচারজিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের খুব ভালো ক্লাস হয়েছে। আচ্ছা, তোমাদের পরের যে ক্লাস আছে সম্ভবত 9 জুলাই, বোধহয় রিহার্সালের জন্য সেটা নাও হতে পারে। আর না শেষ হলো আজকের ক্লাস। সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ রঙ্গসেনা সেটি ফলো করতে পারেন, এবং আমাদের ইউটিউব পেজ নৈহাটি রঙ্গসেনা সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেল ফেসবুক সকলকে ধন্যবাদ। শেষ হলো আজকের ক্লাস। আপনারা আমাদের সমস্ত দলের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ রঙ্গসেনা সেটি ফলো করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নৈহাটি রঙ্গসেনা সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সমস্ত ইভেন্ট, সমস্ত প্রোগ্রামের শিডিউল যা যা হয়, আমাদের সমস্ত কিছু সেখানে দেওয়া হয়। তো দেখা হবে সকলের সাথে। ধন্যবাদ।